ওদেরকে রাইখে কথা বলবো না, একটাও সরবো না এখান থেকে। আপনি ওদেরকে সরান, তারপরে সরবো। আপনি ওদেরকে সরাই নেন আগে, এখান থেকে এক পাও সরবো না। আপনি ওদের সরান, আপনি আগে ওদেরকে সরান, তারপর এখান থেকে সরবো। পুশ ইন বা বৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। হুঁশিয়ার, সাবধান। না বলতে গেলে এখানে এসে দেখলাম যে মনে হয় 12 জন মতো লোক এখানে পুশ ইন করেছে, ওরা ওটাকে বিজিবি রুখে দিয়েছে এবং এই যে এখানে এই পাকড়া গাছের ওখানে রেখে দিয়েছে, শিমুল গাছের ওখানে রেখে দিয়েছে। অবশেষে কি ভারতের দীর্ঘদিনের দাদাগিরির দিন চিরতরে শেষ হতে চলেছে? যে কাঁটা তারের দোহাই দিয়ে এতদিন বাংলাদেশের উপর মনস্তাত্ত্বিক ও ভৌগোলিক আধিপত্য বিস্তার করে আসছিল নয়াদিল্লি, এবার সেই কাঁটা তারেই আটকা পড়তে যাচ্ছে ভারতের সমস্ত চক্রান্ত। আজকে সাত সকালে বলছেন এই ভিডিওটা দেখে মনটা জুড়ে গেল। বাংলাদেশের একজন বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ মানে যেভাবে ভারতের বিএসএফ এর সামনে দাঁড়ায় মানে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘদিন পরে মনে হচ্ছে সীমান্তে বিজিবি সদস্যরা তারা তাদের মেরুদণ্ড ফিরে পেয়েছে। গত কয়েকদিনের ঘটনা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বিএসএফের চোখে চোখ রেখে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বিজিবির সদস্যরা। এর আগে কিন্তু এরকম ভূমিকায় আমরা দেখিনি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক চুল পরিমাণ বিন্দু মাত্র ছাড় দেওয়া চলবে না। বিজিবি সদস্যরা প্রতিনিয়ত প্রশংসনীয় কাজ করে যাচ্ছে সীমান্তে। বিএসএফের অবৈধ পুশিন তারা ঠেকিয়েছে, সেটা প্রতিহত করেছে। আমরা দেখেছি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি এবং টহল দিতে বিজিবির সদস্যকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখলাম, দেখে কি বলবো, মানে ভালো লাগলো যে দীর্ঘদিন পরে যেই বিজিবির সদস্যরা এভাবে অন্যায়ের প্রতিবাদ করছে আর মুখ বুঝে সব কিছু সহ্য না করে পাল্টা জবাব দিচ্ছে, এটা দেখে কার ভালো লাগবে না বলেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে বিএসএফকে কঠিনভাবে ধুয়ে দিল, কঠিন হুঙ্কার দিয়ে বাঘের মতো গর্জন করে কিভাবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্য তাদের অবৈধ পুশিন প্রতিহত করলো, সেটা দেখি তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। ওদেরকে রাইখে কথা বলবো না, একটাও সরবো না এখান থেকে। আপনি ওদেরকে সরান, তারপরে সরবো। আপনি ওদেরকে সরাই নেন আগে, এখান থেকে এক পাও সরবো না। আপনি ওদের সরান, আপনি আগে ওদেরকে সরান, তারপর এখান থেকে সরবো। তার আগে এক পাও সরবো না এখান থেকে, এক পাও না। আপনি সরান এখান থেকে। যখন ফ্যামিলি থেকে দূরে এসে এই ডিপার্টমেন্টে যোগদান দিয়েছি, তখন থেকে এই দেশেই আমার পরিবার, এই দেশের মানুষই আমার পরিবার। এদের সাথে এই তাদের নিরাপত্তার সাথে যে কাজ করতেছি, এটাই আমাদের কাছে অনেক, এটাই আনন্দের বিষয়। আল্লাহর কাছে দোয়া করবো যেন এভাবেই দেশের স্বার্থে জনগণের সাথে কাজ করে যেতে। পুশ ইন বা বৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। হুঁশিয়ার, সাবধান। না বলতে গেলে এখানে এসে দেখলাম যে মনে হয় 12 জন মতো লোক এখানে পুশ ইন করেছে, ওরা ওটাকে বিজিবি রুখে দিয়েছে এবং এই যে এখানে এই পাকড়া গাছের ওখানে রেখে দিয়েছে, শিমুল গাছের ওখানে রেখে দিয়েছে। এখন ওরা অপেক্ষা করছে বিএসএফ আসার জন্য। বিএসএফ আসার পরে এটা ইয়ে হবে। কিছু মানুষ তারা পার করে দিচ্ছে এপারে, তো আমরা বিজিবিতে জানাইলাম, বিজিবি সহ আমরা ওদের রুখে দাঁড়ানোর জন্য। ওরা এখন আপাতত এখানে আছে, ওই বিজিবি আর ওই পারের হচ্ছে বিএসএফ আসবে, মিটিং হবে, তারপরে হয়তো তাদের একটা সমাধান হবে। ভারত থেকে এখানে লোক অবস্থান করেছে, এজন্য আমরা আসলাম, আসি দেখছি যে ওই পাটের ভের মধ্যে ওরা লোক অবস্থান করে আসছে। আমরা সবাই মিলে আমরা বাংলাদেশের সবাই আসছি, তারপর এখানে বিজিবি আসছে। এখানে আসে আমরা দেখি যে এখানে এই অবস্থা। বর্তমান পরিস্থিতি তো আপনারা দেখতেছে, আমাদের বিজেপি আছে, সাথে স্থানীয় জনগণরা আছে। ওনারা 12 জনকে পুশিং করার চেষ্টা করেছিল, সর্বমোট নারী পুরুষ মিলাই। আমরা স্থানীয়রা এবং বিজেপির সহায়তায় আমরা এটা ঠেকাইছি। আর আমরা বর্ডারের মানুষ যারা আছি, প্রতিনিয়ত আমরা রাত্রে ডিউটি করি বিজেপির সাথে, যাতে পুশিং রোধ করা যায়। পুশিং করার সময় 17 জন মতো পাবলিক ওই বর্ডার ক্রস করে পানি চলতেছিল, পাড়ার ভিতরে উঠবে এমন সময় এসে আমরা আমার এলাকার স্থানীয় লোক মিলে ওই
আটকায়, তাদের আটকে বিজিবিকে খবর দিই। খবর দেওয়ার পরে আপনার বিজিবি আসি, ওখান থেকে 5 জন পালিয়ে যায় ইন্ডিয়ামুখী, আর 12 জনকে ধরে ওই জিরো সীমান্তে বসিত হয়েছে। পুশিনের ব্যাপারে যে আমাদের বিজিবি, প্রাগপুর বিজিবি বা কুষ্টিয়া ব্যাটালিয়ান, এখানে আমাদের যে আসাদ স্যার আছে কোম্পানি কমান্ডার, ওনার নেতৃত্বে আমাদের যে গ্রামবাসী বা তাদের বিজিবি সৈনিক আমাদের এখানে টহলরত অবস্থায় সবসময় পুশিনের জন্য থাকে, পুশিন ঠেকানোর জন্য। আজকে যে আমাদের ভোরবেলায় আনুমানিক 4টার পরে আমাদের এখানে সৈন্যরেখায় কিছু লোক দেখা যায় যে তারা পুশিনের চেষ্টা করছে। এরপরে আমাদের গ্রামবাসী বা আমাদের প্রাগপুর বিজিবির পক্ষ থেকে তাদেরকে এসে এখানে আটক করা হয় সীমানার অতিক্রম না করতে দেওয়ার জন্য। ভারত থেকে একটি বহিরাগত লোক বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে পারবে না। যেহেতু এক বিন্দু যদি রক্ত থাকতে আমরা একটি লোক পার হতে দেব না। এলাকায় আজকে সকালে 12 জন পুশিন হওয়ার চেষ্টা হচ্ছিল, যেটা বিএসএফ কাটাতার ওদের গেট পার করে দিয়েছিল, কিন্তু আমাদের বিজিবি এবং এলাকার জনগণের যৌথ সহায়তায় তারা সেটা প্রতিহত করেছে। আর যেদিন থেকে এই পুশিন হচ্ছে সেদিন থেকে আমরাও বিজিবির যখন যেখানে যেটা প্রয়োজন, যেমন বিভিন্ন জায়গায় মাসান করে দিচ্ছি তাদের বসার জন্য, এলাকার লোকজন তাদের সঙ্গে থাকছে, তাদের সঙ্গে রাত্রে পাহারা, আমরা এখানে পাহারাও করছি। তো সব মিলে আমরা এটা প্রতিহত করার জন্য শক্ত অবস্থানে আছি, যাতে পুশিন আমাদের এলাকায় না হয়। অবশেষে কি ভারতের দীর্ঘদিনের দাদাগিরির দিন চিরতরে শেষ হতে চলেছে? যে কাঁটা তারের দোহাই দিয়ে এতদিন বাংলাদেশের উপর মনস্তাত্ত্বিক ও ভৌগোলিক আধিপত্য বিস্তার করে আসছিল নয়াদিল্লি, এবার সেই কাঁটা তারেই আটকা পড়তে যাচ্ছে ভারতের সমস্ত চক্রান্ত। হ্যাঁ দর্শক, ভূ রাজনীতির দাবা খেলায় এবার এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে বাংলাদেশের নতুন সরকার, যা দেখে রীতিমতো দিশেহারা ভারতের সাউথ ব্লক। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিএসএফ কে জমি দিয়ে বাংলাদেশকে ভাতে পানিতে মারার নতুন ফাঁদ পাচ্ছিলেন, ঠিক তখনই এক অভাবনীয় পাল্টা চাল দিল ঢাকা। কি সেই চাল? কেন সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন এক হুঙ্কার দিলেন যা কাঁপিয়ে দিয়েছে পুরো দক্ষিণ এশিয়ার কূটনীতির হিসাব নিকাশ? কেনই বা বলা হচ্ছে সীমান্তে পাখির মতো মানুষ মারা ভারতের জন্য এবার এক অতীত ইতিহাস হতে যাচ্ছে? এই পুরো ভূ রাজনৈতিক থ্রিলারের আদ্যপান্ত বুঝতে হলে এবং বাংলাদেশের এই সাহসিকতার পেছনের আসল রহস্য জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে। দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যকার 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত বিশ্বের অন্যতম জটিল একটি সীমান্ত এলাকা। যুগের পর যুগ ধরে আমরা দেখে এসেছি এই সীমান্তে ভারত একতরফাভাবে কাঁটা তারের বেড়া নির্মাণ করে রেখেছে। নিজেদের ভূখণ্ড ও নিরাপত্তা রক্ষার অজুহাত দেখিয়ে তারা হাজার হাজার কিলোমিটার প্রাচীর তুলেছে। কিন্তু এই বেড়া কি কেবল ভৌগোলিক বিভাজন ছিল? একদমই নয়, বরং এই কাঁটা তারের আড়ালে প্রতিনিয়ত চলেছে এক নির্মম আগ্রাসন। আমরা দেখেছি কিভাবে নিরীহ বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করেছে বিএসএফ। কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে জিরো লাইনের নিয়ম ভঙ্গ করে ভারত বছরের পর বছর ধরে সীমান্তে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছিল। কাঁটা তারের দোহাই দিয়ে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা আর বাংলাদেশের উপর ছড়ি ঘোরানো, এটাই ছিল তাদের অলিখিত নীতি। বাংলাদেশের দিক থেকে দীর্ঘকাল ধরে সীমান্ত অরক্ষিত বা উন্মুক্ত থাকায় ভারত সব সময় একটি মনস্তাত্ত্বিক সুবিধা পেয়ে আসছিল। কিন্তু পরিস্থিতির পট পরিবর্তন ঘটতে শুরু করে সম্প্রতি। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এই সংকট এক নতুন মাত্রা পায়। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে এক চরম আগ্রাসী অবস্থান গ্রহণ করেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে ভারত বাংলাদেশ সীমান্তের যে সমস্ত অংশে এখনো কাঁটা তার দেওয়া সম্ভব হয়নি, সেখানে তিনি দ্রুত বিএসএফ কে জমি অধিগ্রহণ করে দেবেন। শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পেছনের উদ্দেশ্য মোটেও সহজ ছিল না। এটি ছিল মূলত বাংলাদেশের উপর নতুন করে চাপ সৃষ্টির এক সুগভীর ফাঁদ। শুধু কাঁটা তার দেয়াই নয়, এর পাশাপাশি শুরু হয় আরেক ভয়ঙ্কর চক্রান্ত, পুশিন বা অবৈধ অনুপ্রবেশ। উত্তেজনা পীড়িত ভারত থেকে অবৈধ ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার এক জঘন্য অপচেষ্টা শুরু হয়। বিএসএফ এর প্রত্যক্ষ মদদে এই পুশিনের চেষ্টা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়ায়। একদিকে শুভেন্দু অধিকারীর দাদাগিরি, অন্যদিকে সীমান্তে বিএসএফ এর আগ্রাসন। সব মিলিয়ে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো এক চরম কূটনৈতিক ও ভৌগোলিক চাপের মুখে পড়তে যাচ্ছে। কিন্তু না, এবার আর মাথা নত করার দিন নেই। বাংলাদেশের নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে দেশের সার্বভৌমত্ব নিয়ে এক চুলো ছাড় দেওয়া হবে না। ভারতের এই আধিপত্যশীল ও আগ্রাসী আচরণের বিপরীতে বাংলাদেশ এবার এমন এক সাহসী উদ্যোগ হাতে নিয়েছে যা ভারতের নীতি নির্ধারকদের কল্পনারও বাইরে ছিল। সম্প্রতি জাতীয় সংসদে দাঁড়িয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এক ঐতিহাসিক এবং যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন যে সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ আর কেবল বিজিবির পাহারার
উপর নির্ভরশীল থাকবে না। বাংলাদেশ এবার নিজস্ব ভূখণ্ডে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং উদ্যোগে কাঁটা তাদের বেড়া নির্মাণ করবে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, বেড়া শুধু ভারত দেবে না, এবার বাংলাদেশও নিজের সীমানায় দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে তার বক্তব্যে এই মহাপরিকল্পনা দুটি ধাপের কথা উল্লেখ করেছেন। প্রথম ধাপে বাংলাদেশ কাঁটা তাদের বেড়া নির্মাণ করবে চরম উত্তেজনাকর মিয়ানমার সীমান্তে। আপনারা জানেন, মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যকার তীব্র সংঘাত বাংলাদেশের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন টেকনাফ ও বান্দরবান সীমান্ত দিয়ে অত্যাধুনিক অস্ত্র, গোলাগুলি এবং কোটি কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল মেথ বাংলাদেশে প্রবেশ করছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা চরম হুমকির মুখে। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে এবং চোরাচালান ও অনুপ্রবেশ চিরতরে বন্ধ করতে মিয়ানমার সীমান্তে নিজস্ব কাঁটাতা নির্মাণের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। তবে আসল চমকটি অপেক্ষা করছিল এর পরের ঘোষণায়। মিয়ানমার সীমান্তের কাজ শেষ হওয়ার পরপরই বাংলাদেশ হাতে দেবে ভারত সীমান্তে। দীর্ঘকাল ধরে ভারতের একতরফা বেড়া দেওয়ার যে আধিপত্যশীল চিত্র ছিল, তার বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ নিজের সীমানাকেও সুরক্ষিত করবে নিজস্ব কাঁটাতার দিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণায় মূলত শুভেন্দু অধিকারীর পাতা ফাঁদকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। একটু গভীরভাবে চিন্তা করুন দর্শক, বাংলাদেশের এই সিদ্ধান্তের ফলে আসলে কি হতে যাচ্ছে। ভারত এতদিন ধরে যে জায়গাগুলোতে বেড়া দেয়নি, সেগুলো তারা ব্যবহার করত নিজেদের সুবিধা মতো পুশিন করার জন্য, চোরা কারবারিদের মদত দেওয়ার জন্য এবং বাংলাদেশকে চাপে রাখার জন্য। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন বিএসএফ কে জমি দিয়ে তিনি এককভাবে ছড়ি ঘোরাবেন, কিন্তু বাংলাদেশ যখন নিজের দিক থেকেও কাঁটাতার দিয়ে দেবে, তখন ভারতের এই অশুভ প্রবেশদ্বারগুলো চিরতরে সিলগালা হয়ে যাবে। ভারত চাইলেও আর একজন অবৈধ নাগরিককেও বাংলাদেশের ভেতরে পুশ ইন করতে পারবে না। এর চেয়েও বড় কথা হলো, এটি একটি বিশাল কূটনৈতিক বার্তা। বাংলাদেশ বিশ্ববাসীকে এবং বিশেষ করে দিল্লিকে স্পষ্ট বুঝিয়ে দিল যে আমরা আর তোমাদের দয়ার উপর নির্ভরশীল নই। আমাদের সীমান্ত কিভাবে সুরক্ষিত রাখতে হয় তা আমরা খুব ভালো করেই জানি। ভারতের দাদাগিরি, কথায় কথায় সীমান্তে রক্তপাত এবং পাখির মতো মানুষ মারার যে বিকৃত উল্লাস বিএসএফ এতদিন করে এসেছে, নিজস্ব কাঁটাতা নির্মাণের ফলে তার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হলো। দুটি দেশের মাঝখানে যখন উভয় পক্ষের নিজস্ব বেড়া থাকবে, তখন জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে আগ্রাসন চালানো ভারতের পক্ষে আর কোনোভাবেই সম্ভব হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি সরকারের এই সিদ্ধান্তটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। এটি কেবল কিছু লোহার তার বা কংক্রিটের পিলারের অবকাঠামো নয়, এটি হলো স্বাধীন বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক। ভারতের সাথে সমান তালে চোখে চোখ রেখে কথা বলার এই যে সৎ সাহস, তা দীর্ঘকাল ধরে বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চেয়েছিল। এই একটি মাত্র ঘোষণায় ভারতের সমস্ত রাজনৈতিক হিসাব নিকাশ উল্টে গেছে। তারা এখন বুঝতে পারছে যে বাংলাদেশে এখন এমন এক সরকার বিরাজমান যারা নতজন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এই কাঁটা তারের বেড়া এক নতুন সমীকরণের জন্ম দেবে। বাংলাদেশ প্রমাণ করেছে, নিজের ঘর সুরক্ষিত থাকলে বাইরের কোনো অপশক্তি আর চোখ রাঙাতে পারে না। মিয়ানমার থেকে ভারত পুরো সীমান্ত যখন দুর্ভেদ্য প্রাচীরে ঢাকা পড়বে, তখন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পৌঁছাবে এক অনন্য উচ্চতায়। আর চিরতরে অবসান ঘটবে সেই অভিশপ্ত ইতিহাসের, যেখানে বাংলাদেশিদের রক্তে রঞ্জিত হতো সীমান্তের সবুজ ঘাস। দর্শক, বাংলাদেশের নতুন সরকারের এই অত্যন্ত সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত সম্পর্কে আপনার মূল্যবান মতামত কি? আপনি কি মনে করেন নিজস্ব কাঁটাতা নির্মাণের এই পদক্ষেপ ভারতের দীর্ঘদিনের দাদাগিরিকে সত্যি চিরতরে থামিয়ে দেবে? আপনার যে কোনো চিন্তা ভাবনা এবং বিশ্লেষণ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভারতের সীমানায় ভারতের কাঁটাতার, তারপরে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি ভারতের তৈরি করা স্থাপনা এবং এটি বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য রেখার উপরে। স্থানীয় জনগণরা বলছেন, এখানে যখন ভারতীয়রা আসেন তখন তারা সব ধরনের সহযোগিতা পান, কিন্তু বাংলাদেশি নাগরিকরা যখন এই শূন্যরেখার আশপাশে আসে, তখন বিএসএফের সদস্যরা তাদেরকে হুমকি ধামকি দেন, এমনকি দু এক সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এই গরু খুঁড় উখড়ে যায়, এই বর্ডারের কাছে গেছে, জিরো পয়েন্টে গেছে। এই জিরো পয়েন্টে যায় মোটামুটি বিএসএফ এর সাথে আমার অনেকক্ষণ কথা কাটাকাটি হয়েছে, এবং কি বিএসএফ আমাকে ডাইরেক্টলি বলছে তোমাকে গুলি করবো, আমাকে বলছিল। ওরা চাচ্ছে যে ওদের জিরো লাইন আর আমাদের জিরো লাইন থেকে যেন আমরা আরো 150 গজ ভিতরে থাকি। ওদের চিন্তাধারা হচ্ছে এরা, তোমরা বর্ডারের কাছে আসবা না। বর্ডার বলতে আমাদের জায়গায় আমরা যাব, তাও ওদের সমস্যা। এখানে আসা নিষেধ। বাংলাদেশে যে আমরা আলি পারি, আলিগুলো আমাদের পারতে দিবে না। মানে যে ঘাসগুলো আছে, আমরা ঘাসগুলো যদি ছুটেন আলি তুলে দিই, এটাও সম্ভব না। একটা গরু ছাগল যদি আসে আমাদের ধান খায়, আমরা একটা বেড়া দিতে পারবো না। এগুলো সব আমাদের নিষেধ। ওরা আসে আমাদেরকে এগুলো মানে মানা করে, হুমকি দেয়, যেগুলো দেওয়া যাবে না, আবার ভাঙ্গেও দেয় গুড়ি দিয়ে। নো ম্যানস ল্যান্ড বলতে হচ্ছে যেখানে মানুষ যাবে না, কিন্তু সেখানে যদি কোনো মানুষ ভুলক্রমে বিচরণ করে থেকে থাকে, তার আইনটি কি? তাকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে ভারতীয় আইনে সে সাজাপ্রাপ্ত হবে। কিন্তু একজন মানুষকে নির্বিচারে গুলি করে, বিনা বিচারে গুলি করে হত্যা করে ফেলে রাখবে, এই যে বর্বরতম আচরণটা আমরা বরাবরই কিন্তু দেখে আসতেছি। মানে অপ্রয়োজনে কোনো গেট খুলে না তারা। এতে বোঝা যায় যে তারা মানুষ মানে পার করে দেওয়ার জন্য তারা গেট খুলছে, বা কোনো কিছু পাঠায় দেওয়ার জন্য গেট খুলছে।
মানে এরকম কিছু বোঝা যায় আর কি। তো বিভিন্ন সময় আমার বিএসএফ এর সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের বৈঠক হয়, তার মধ্যে একটা কোম্পানি লেভেল হয় এবং আমার পর্যায়ে হচ্ছে ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে বৈঠক হয়। এই লেভেলে আমরা তাদের সাথে বিভিন্ন বাইলেটারাল ইস্যুতে, বিশেষ করে বর্ডার সংক্রান্ত ইস্যুতে আমরা মিটিং করে থাকি। তো বর্তমানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছি যে ভারতের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার করা হয়েছে, যেখানে বিভিন্ন মানুষদেরকে অ্যারেস্ট করে এখানে রাখা হয়েছে এবং সেই মানুষদেরকে বিভিন্ন সময় কাঁটাতারের বেড়া যে গেট খুলে অথবা যেসব জায়গায় কাঁটাতার নাই সেই সব জায়গায় তাদেরকে বাংলাদেশের মধ্যে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা বিজিবির প্রচণ্ড রকমের সতর্ক অবস্থার মধ্যে রয়েছি। আমরা আমাদের পেট্রোলকে ইন্টেন্সিফাই করেছি, পেট্রোলের সংখ্যা বৃদ্ধি করেছি, পেট্রোলের সদস্য সংখ্যা বৃদ্ধি করেছি, সেই সাথে পেট্রোলের সময়ও বৃদ্ধি করেছি। আমাদের সাথে সাধারণ জনগণ একত্রিত হয়ে তারা আমাদের সাথে বিভিন্ন সময় দিনে এবং রাতে আমাদের সাথে শরিক হচ্ছে। এছাড়াও তারা বিভিন্ন সময় আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য এবং সহযোগিতা করছে এবং বিভিন্ন জায়গায় যেসব জায়গায় বিজিবি সদস্য দ্বারা সমস্ত জায়গাগুলোকে কভার করা সম্ভব নয়, সেসব জায়গায় সাধারণ জনগণ নিজে থেকে উৎফুল্ল হয়ে সেসব জায়গায় নিজেরা ডিউটি দিচ্ছে এবং আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করছে। আমরা এর পাশাপাশি আমাদের ইন্টেলিজেন্স কার্যক্রমকে আমরা ইন্টেন্সিফাই করেছি, সেই সাথে ড্রোন ব্যবহার করি এবং আমাদের সাধারণ জনগণকে বিভিন্ন জায়গায় এমপ্লয় করি। সেই সাথে আমাদের দেশের মধ্যে এবং দেশের বর্ডার অ্যাক্রস দ্য বর্ডার আমাদের সোর্স আছে যারা আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে। আমরা এভাবে বর্ডারটাকে সুরক্ষিত করার চেষ্টা করছি। তারা যেটা মনে করছে যে এরা হচ্ছে বাংলাদেশি, তারা পুশিং করার বিষয়টাকে অস্বীকার করে। তারা বললেন না যে আমরা এটা পুশিং করি নাই, এরা বাংলাদেশের অভ্যন্তরে আসে, যেটা সত্য নয়, যেটা চাক্ষুষ প্রমাণ থাকার পরেও তারা এই জিনিসগুলো অস্বীকার করে। বাট তারা বেসিক্যালি ভারতের অভ্যন্তর থেকে বিভিন্ন মানুষকে ধরে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করে, যেটা সাধারণ জনগণও জানে এবং এটা যথেষ্ট প্রমাণ রয়েছে। এটা সীমান্তে যারা অধিবাসী তারা তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সীমান্তবর্তী এরিয়াতে গমন করে। এটা আমাদের সাথে অনেক সময় যদি তারা ভুলবশত সীমান্ত ক্রস করে থাকে, তো বিএসএফের সাথে আমরা মিটিংয়ের মাধ্যমে বা পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসি এবং আমরা চেষ্টা করি যাতে কেউ শূন্য লাইন ক্রস না করে। সীমান্তে বেসিক্যালি আমাদের কাঁটাতার রাস্তাও নেই, ভারতের অভ্যন্তরে ওদের কাঁটাতার রয়েছে এবং ওদের পাকা রাস্তা রয়েছে এবং ওদের যানবাহনের মাধ্যমে ওদের পেট্রোলিংটা অনেক সহজ। এছাড়া ওদের লাইটিং ব্যবস্থা রয়েছে, ওদের ক্যামেরা রয়েছে, এইসব ব্যাপারে ওরা অনেক এই ব্যাপারটা ওরা অনেক বেশি এগিয়ে রয়েছে। বাট আমাদের ক্ষেত্রে আমাদের আসলে কোনো কাঁটাতারা বেড়া নেই, সীমান্তে কোনো রাস্তা নেই, অনেক সময় আইল থাকে, নালা থাকে। আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের দেশপ্রেম এবং আমাদের জনগণ। আমাদের দেশের জনগণ তারা সবসময় আমাদের পাশে থেকে কাজ করে এবং আমাদের দেশপ্রেম, আমরা আমাদের চেষ্টা, সততা এবং আমাদের পরিশ্রমের দ্বারা আমরা এই বাংলাদেশের বর্ডারটাকে সুরক্ষা করি। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলির ঘটনা হরহামেশাই ঘটছে। এর মধ্যে আবার নতুন করে পুশিনের ঘটনা আতঙ্কিত করছে স্থানীয় গ্রামবাসীদের, আর এর প্রভাব পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপরেও। আজকে সাত সকালে বলছেন এই ভিডিওটা দেখে মনটা জুড়ে গেল। বাংলাদেশের একজন বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, মানে যেভাবে ভারতের বিএসএফের সামনে দাঁড়ায়, মানে পারে তো মাল বের করে মাল আছে কানতে, কিন্তু ভাইরাল করবো কি, মানে ওইটা বুঝছেন, পারে তো মেরা মালায়, বুঝছেন কি এক অবস্থা, কঠিন অবস্থা, এমন চেতা দিচ্ছে বাংলাদেশের বিজেপি। তো এখন ঘটনা কি, ঘটনা হলো বাংলাদেশ থেকে একজন বৃদ্ধ লোক, খুব অসহায়, নিরীহ, গরিব, বুঝছেন, চিন্তা করা যায় না। তো সে কি করছে, কোনোভাবে হয়তো ভারতে গেছে, তো ভারতের বিএসএফ তাকে ধরছে, তাদের হাতে ধরা পড়ছে, বা গ্রামবাসী হয়তো ধরছে ভারতের, তো তারাই সে বিএসএফ এর কাছে দিচ্ছে। তো বিএসএফ কি করছে, তাকে আবার বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে, সীমান্তে নিয়ে এসে তাকে বাংলাদেশের মাল বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, যেটাকে ইংলিশ ভাষায় বলা হয় পুশ ইন, নাকি ইংলিশে বলে এটাকে পুশ ইন। আর বাংলাদেশে যে বিজিবি ছিল, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, যারা কিনা বাংলাদেশের যে বর্ডার রয়েছে ভারতের সাথে প্রায় 3-4 হাজার কিলোমিটার, তো তাদের অতন্ত্র প্রহরী, তাদের কঠিন প্রহরী তারা। তো তারা কি করছে, তারা তো মানে মানুষ তো আসা যাওয়া তো দূরে থাক, একটা সাপ, ব্যাঙ, একটা পিঁপড়া পর্যন্ত ভারত থেকে বাংলাদেশ আসতে পারবে না। তো এই প্রতিজ্ঞা নিয়ে তো তারা বর্ডার পাহারা দেয়। বর্ডার পাহারা দাঁড়াতে কাজ গেটেই তো, ইধার কামাল উধার কামাল ইধার যাতে না হতে পারে, দেখি সেটা পণ্য হোক, পশু প্রাণী না, ঠিক আছে, পণ্য হোক, মানুষ হোক, যাই হোক, এটি তো বর্ডার এলাকার কার্ড। তো এখন বাংলাদেশের বিজিবি তো কঠিন অবস্থা। তো এখন বৃদ্ধ কোনোভাবে ওখানে চলে গেছে, তো তাকে পুশিং করার জন্য বিএসএফ নিয়ে আসে। এখন কি হয়েছে, বিজিবি তাকে বাংলাদেশে ঢুকতে দেবে না। এই হলো ভাই অবস্থা। এক দেশের সাথে আরেক দেশে সীমান্ত থাকা, ল্যান্ড বর্ডার থাকা অন্য কিছু না। পৃথিবীর বহু দেশের সাথে ল্যান্ড বর্ডার আছে, আরেক দেশের ল্যান্ড বর্ডার আছে। এখন কোনো কারণে যদি এক দেশের লোক অন্যায়ভাবে আরেক দেশে ঢুকে যায়, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকেরই তো আইডেন্টিটি রয়েছে। আরে ভাই, ওই লোককে যদি 5 মিনিট ওই সাথে 10টা প্রশ্ন করে না, 10টা প্রশ্ন লাগবে না। আমাকে যদি বলেন না যে এই বৃদ্ধ চাচা বাংলাদেশের ইন্ডিয়ার 5টা মিনিট আমাকে সময় দেন, জাস্ট 3-4টা প্রশ্ন উত্তর শুনলি আপনারা, এটা ভাই কি বলুন, একটা বোকাচোদাও এটা মুহূর্তের ভিতরে বের করতে পারবে 4-5 মিনিটের ভিতরে সে আসলে কি বাংলাদেশের মাল নাকি ইন্ডিয়ার মাল, জাস্ট 4-5টা প্রশ্ন করলেই। তো এখন এটা তো জটিল কোনো কিছু না। এখন তার কাছে পাসপোর্ট ভিসা নাই থাকতে পারে, ঠিক আছে,
তো এখন এই লোক কোনোভাবে ভারতে ঢুকে গেছে, ভারতে বিএসএফ এর হাতে ধরা পড়ছে। তো বিজেপি স্বাভাবিকভাবে বিজেপির দায়িত্ব হলো যে কোনো পুশিনকে রুখে দেওয়া। বিজেপি ভাইকে দোষ দেবো না, তারা তাদের দায়িত্ব পালন করছে। ভারতের যে বিএসএফ রয়েছে তাদেরও দোষ দেবো না, তারাও তো তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু মাঝখানে পড়ে গেছে এগুলো এই বৃদ্ধ চাচা। একবার চিন্তা করে দেখেন, আপনারা এই ভিডিওটা দেখার পর বহু লোক হাততালি দিচ্ছেন, বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসা করেছেন। আমি নিজে প্রশংসা করেও বিজেপির প্রশংসা করে কিছুক্ষণ আগে একটা পোস্টও দিয়েছি ফেসবুকে। আবার অন্যদিকে ভারতে যারা রয়েছেন তারাও দেখি জয় শ্রীরাম বলতেছেন। কি কারণে? যে ভারতের সেনাবাহিনীর একটা অংশ এই বিএসএফ কি করছে, এই চাচাকে আটকে দিচ্ছে এবং বাংলাদেশে পুশিন করার চেষ্টা করতেছে। দুই পক্ষেরই অবস্থা। একবার এই বৃদ্ধ লোকটার কথা ভেবে দেখছেন, বর্তমান চোখের মুখের দিকে তাকায় দেখছেন, চেহারার দিকে তাকায় দেখছেন। এখন সত্যি সত্যি সে যদি বাংলাদেশের হয়, এখন মনে করেন ভারতে সে কেন গেছে? পেটের তাগিদে গেছে। ভারতে সে পেটের তাগিদে গেছে, নিশ্চয়ই কোনো না কোনো কিছু ছিল যার সন্ধানে সে সেখানে গেছে। সে তার ফুর্তি করতে যায়নি, দেখে মনে হলো নিতান্তই গরিব লোক, পেটের তাগিদে গেছে। এখন বাংলাদেশ দিন দিন মানে অভাব অনটন আইন শৃঙ্খলা যাই কিছু বলে না কেন, দিন দিন গরিব থেকে গরিবতর হচ্ছে বাংলাদেশ, বুঝছেন? দিন দিন গরিব হয়ে যেতেছে বাংলাদেশ। এবং বাংলাদেশে যা পলিটিশিয়ানরা বাংলাদেশকে জিওএমআইরা, বাংলাদেশের পলিটিশিয়ানরা বাংলাদেশকে জিও মেরা, এর আগে সরকার যা জিও মারা মারছে, তারপর মাঝখান থেকে ইউনুস স্যার আসলো, সেও জিও মারা যা মারা মারছে। আর এখন বর্তমান যে সরকার আসে এই মারতেছে হলো HOGA, বুঝছেন? HOGA-তে কীভাবে উচ্চারণ করতে পারলাম না। তো এগুলো মারামারির কাজে তারা আসে। বাংলাদেশের দারিদ্রতা কীভাবে দূর করা যায়, বাংলাদেশের মানুষ যাতে পার্শ্ববর্তী দেশে কোনোভাবে না যায় এবং ওই অঞ্চলের লোকগুলো, গরিব মানুষগুলো যাতে দুই এক বেলা খেয়ে বেঁচে থাকতে পারে, এমন কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছুই আমি এই মুহূর্তে যখন ভিডিওটা করছি বাংলাদেশ সরকারের মাথায় ধরনের কোনো কিছু আছে বলে আমার জানা নেই। তারা আছে সংসদে সব আজেরা সব ফাউল প্যাচাল ট্যাচাল নিয়ে, কিন্তু বাংলাদেশে গরিব মানুষের কথা কেউ ভাবে না। এখন একটা দেশ যত গরিব হবে, মানুষ যখন ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে, তখন স্বাভাবিকভাবে তারা অন্যায় করতে শুরু করবে। পেটের তাগিদে তারা পাশের দেশে যেতে বাধ্য হবে, পেটের তাগিদে তারা পাশের দেশে যেতে বাধ্য হবে। এটা তো ভাই আমাদেরই দুর্বলতা। যদি ধরিনি এই বৃদ্ধ হলো বাংলাদেশে, এখন সে ওইখানে গেছে, কোনো কারণে বিএসএফ এর হাতে ধরা পড়ছে, এখন বর্ডারে এসে আটকে গেছে। এখন ভাই এই চাচাকে না বাংলাদেশ ফেরত নিতে চাইছে, না ভারত ফেরত দিতে চাচ্ছে। ভারত বলতেছে তো আমাদের বাংলাদেশে, আমাদের ভারতের নাগরিক, একে আমি অ্যাকসেপ্টই করবো না, এটা জিরো লাইনে রাখো, জিরো বর্ডার লাইনে রাখো। আর বাংলাদেশ বলতেছে যে না মহিলা যেমন, তারপরে চাচাকে ফেরত নেবে। এবার চাচার ভবিষ্যৎটার কথা ভেবে দেখছেন? তারও তো বউ সন্তান আছে, নাতিপুতি আছে, ছেলে সন্তান মেয়ে সন্তান, কিছু না কিছু তো আছে। তার ভিটে মাটি ভারতে হোক আর বাংলাদেশে হোক, কোথাও না কোথাও তো আছে। যদি বাংলাদেশে সে হয়ে থাকে তাহলে একবার চিন্তা করতে পারেন, এই লোকটার জীবনের কথাটা একবার চিন্তা করেন, কোথায় যাবে? এখন যদি ভারত তাকে আশ্রয় না থাকে, বাংলাদেশ যদি তাকে আশ্রয় না দিলে, তাহলে তো সে মিনিটের মধ্যে তো সে দেশ ছাড়া হয়ে গেল, তার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। কতদিন যে খোলা আকাশের নিচে থাকবে, কতদিন সেই সেনাবাহিনীর ক্যাম্পে থাকবে, কতদিন কী করবে আল্লাহ মাহবুব ছাড়া বলতে পারে না। তো এটা তো ভাই আপনারা তো বলেন কেয়ামতের অনেক কষ্টের কথা আমরা শুনি হুজুরদের মুখে। ভাই কেয়ামত তো হবে, মরে যাওয়ার পর আপনি ওটাকে দেখবেন, কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে কেয়ামতের 2-4টা আলামত দেখেন। একটা মানুষের যে কী কষ্ট রে ভাই, এই লোকটাকে নিয়ে যেভাবে টানা হিসা করতেছে, কী কষ্ট, মানে সারাটা দিন ধরে, বুঝছেন? তা এখন কোন ক্যাম্পে সে রাতে থাকবে, কি তাকে খেতে দেবে, কোথায় তার ঘর, কোথায় তার সংসার, কোথায় তার দেশ, ভারত না বাংলাদেশ? এই লোক এখন এই বিপদে পড়ে গেছে। এখন এটা নিয়ে চলবে হলো ডিপ্লোম্যাটিক আলোচনা, তারপরে চলবে হলো মামলা মোকদ্দমা, তারপরে এইটা চলবে মাসের পর মাস। এই লোক কোন দেশে, বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের মাসের পর মাস চলে যাবে এবং এই সময়টাই বৃদ্ধ চাচা থাকবে হলো জেলের মধ্যে, হয়তো ভারতের জেলে, না হলে হলো বাংলাদেশের জেলে। চিন্তা করতে পারেন মানুষের জীবন। এর জন্য ভাই আমি বলতেছি, বাংলাদেশের সাথে ভারতের যে উত্তেজনা, পুশ ব্যাক নিয়ে সচরাচর এটা শুনি না ভারতের কোনো নাগরিককে বাংলাদেশ থেকে পুশ ব্যাক করার কথা। আজ এখনো পর্যন্ত আমার কাছে তেমন কোনো ভিডিও বা এরকম কোনো কিছু চোখে পড়ে যে খোদ তারা ভারতীয় বাংলাদেশে ঢুকছে কাজকর্মের জন্য, বা কোনো বর্ডারিং, কোনো স্মাগলিং বা অন্য কোনো কারণে ঢুকছে, এখন বাংলাদেশ বিজিবি তাদেরকে ধরছে, ভারতে ফেরত পাঠাবে। এই ধরনের ভিডিও আমাদের চোখে খুব কমই পড়ে। কিন্তু ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের ভিডিও আমরা মানে এটা আর লুকঝাপ করার কোনো বিষয় না, এটা একটা অহরহ ব্যাপার। ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের পত্রিকা, ভারতের পত্রিকা প্রায় দেখা যায় বাংলাদেশের লোকজন অবৈধভাবে ভারতে যায় কাজকর্মের জন্য। যদি এই অবস্থা হয়ে থাকে তো ভারতের ব্যাপারে আমি আর কি বলবো আমি জানি না, বাট আমি বলবো যেটা আমাদেরই দোষ। আমাদের সরকারের উচিত ছিল যাতে মানুষগুলো ওই দেশে না যায়, যেটা আমি ভিডিও শুরুতে বললাম, 2টা ডাল ভাত খাওয়ার জন্যই তো সেখানে যায়, আর না হলে কী কারণে যাবে? ভারতে কি আছে? বাংলাদেশে তাদের হয়তো কাজের সুযোগ একেবারেই নাই, না খেয়ে মরতেছে। তো যার ফলে পেটে দায় নিজের সংসারকে বাঁচাতে, ছোট বাচ্চা কাচ্চাদের মুখে আহার জোগাড় করার জন্য হয়তো ভারতে গিয়ে তারা দিনমজুর করতে গিয়েছিল। সত্যি কথা বলতে পারি, এটা আমার ইজ্জত লাগবে যেহেতু আমি বাংলাদেশে না করি, কিন্তু সত্যি বলতে এটাই। যদি এরকম কেউ হয়ে থাকে তো এই লজ্জা পায় আমাদের সমস্ত বাংলাদেশের, এই লজ্জা পায় আমাদের দেশের পলিটিশিয়ানদের, এই লজ্জা পায় আমাদের দেশের পলিটিশিয়ানদের। এই যে বর্তমানে যে পার্লামেন্টের সংসদ চলছে, সব কিছু বন্ধ টন্ধ করে দিয়া সবাইকে এক টেবিলে বসে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের একটা মানুষও যাতে অন্তত এই দিনমজুর করার জন্য, 2টা ডাল ভাত জোগাড় করার জন্য পেটের দায় যাতে ভারতে না যায়, তাদের যে কোনো মূল্যে হোক
যে কোনো কাজকর্ম যে কোনো কিছু দিয়েই হোক অন্তত এই মানুষগুলোকে রাখতে হবে, বুঝছেন? এটাই তো দেশ, এটাই তো দেশ হওয়া উচিত। এর জন্যই তো আমরা বাংলাদেশের সরকার করি। কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানরা সারা বাংলাদেশকে HOGA মেরে দিছে। বাংলাদেশের পার্লামেন্টে যারা আছে অর্ধেকের বেশি মানুষ হলো ডুয়েল সিটিজেন, অন্য কোনো দেশের নাগরিক, হয়তো কানাডা, নাহলে আমেরিকা, নাহলে ইউরোপের কোনো দেশে। ভারতের পার্লামেন্টের দিকে তাকান, ভারতের পার্লামেন্টে ওদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট নয়াদিল্লিতে, ও আমাদের মোদি সাহেবের পার্লামেন্ট, মোদি সাহেবের পার্লামেন্টে খোঁজ নিয়ে দেখেন তো কয়জন ডুয়েল সিটিজেনশিপ আছে, আর বাংলাদেশের পার্লামেন্টের দিকে তাকায় দেখেন কয়টা ডুয়েল সিটিজেনশিপ। পুরা দেশটাকে আপনারা কোকলা বানায় ফেলাইছেন ভাই, ওরা দেশটাকে কোকলা বানায় ফেলছেন। ভারতকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এই লজ্জা আমাদের, এই লজ্জা বাংলাদেশের পলিটিশিয়ানদের। দোয়াও করেন আল্লাহ পাকের কাছে, দোয়া করেন আল্লাহ পাকের কাছে এই লোকটা যাতে অন্তত জানে বেঁচে যায়, নাহলে যেভাবে টানাটানি দেখলাম কোন শুন জানি এই লোক হার্ট অ্যাটাক করে মরে ভাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি থাকবে, আপনারা আপনাদের প্রতিক্রিয়াটা অবশ্যই জানিয়ে যাবেন। বিজিবি সদস্যরা কিন্তু বরাবরই তাদের দেশপ্রেম তারা দেখিয়েছে, সীমান্তে তারা কাজ করে চলেছে, প্রতিনিয়ত তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা আছি পুরো দেশবাসী বিজিবির পাশে, বিজিবি সদস্যদের পাশে আমরা রয়েছি। এভাবেই আমরা এই রূপেই দেখতে চেয়েছিলাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদেরকে। কোনো ধরনের চুপ করে থাকা নয়, সীমান্তে আর পিঠ দেখানো নয়, চোখে চোখ রেখে কথা হবে ন্যায্যতার ভিত্তিতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি এবং ওপিনিয়নটা, আপনারা কি বলতে চান। সীমান্তে বিজিবির এই ভূমিকা দেখে আপনাদের অভিব্যক্তি কি থাকবে, অভিপ্রায় কি, সেটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা শেষ করতে চাই। ভিডিও শেষ করার আগে বলতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে, সকলের আগে পাওয়ার জন্য। আজকের মতো পর্যন্ত বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।